আচ্ছা ভাবুন তো, একটা সাধারণ ক্যাম্পিং ট্রিপ, আর হঠাৎই সেটা এমন এক বিভীষিকায় রূপ নিল যেখানে প্রকৃতির কোনো নিয়মই আর কাজ করছে না। আজকের এই রোমাঞ্চকর বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক গা ছমছমে রহস্যের গভীরে ডুব দিতে যাচ্ছি। চলুন, কথা না বাড়িয়ে সরাসরি ছায়া অরণ্যের এই গোলকধাঁধায় ঢোকা যাক। পরিস্থিতিটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বুঝতে শুধু এই লাইনটা একটু খেয়াল করা যাক, যেখানে বাতাসও কথা বলে না, পাতাও পড়লে শব্দ হয় না, আর মাঝরাতে মানুষের পা চড়লেও কেউ দেখে না। নাজিয়াতুল ফাতাহার লেখা এই বর্ণনাটা কিন্তু কোনো রূপকথার জঙ্গল নিয়ে নয়, এটা হলো ছায়া অরণ্য। আর এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ, ছায়া অরণ্যে যাত্রা। ঘটনাটার শুরু কিন্তু খুব সাধারণভাবেই হয়েছিল। 12 জনের একটা দল, যাদের মধ্যে ছিল আমাদের পরিচিত টিবিডি ইনভেস্টিগেটিভ টিমের 3 তুখোর সদস্য, অনু, রিয়াদ আর তাহরিম। সবারই ধারণা ছিল স্রেফ একটা ছুটির আনন্দ। প্রথম দিনের বিকেলটা দারুণ কাটল, তাঁবু খাটানো হলো। সন্ধ্যায় ক্যাম্পফায়ারে চারপাশে চলল আড্ডা আর হাসাহাসি। কিন্তু ঠিক মাঝরাতে চারপাশ যখন একদম নিস্তব্ধ, ঘটল এক অদ্ভুত নিঃশব্দ অন্তর্ধান। সকালবেলা চোখ খুলতেই পুরো দলটার উপর নেমে এলো এক হিমশীতল বাস্তবতা, তাদের একজন নিখোঁজ। আর এখান থেকেই শুরু হয় পরবর্তী অধ্যায়, মাঝরাতের সেই নিখোঁজ রহস্য। একবার ভেবে দেখুন তো ব্যাপারটা কতটা অদ্ভুত। সোহেল নামের সেই ছেলেটি কাউকে কিচ্ছু না বলে একদম নিঃশব্দে তাঁবু থেকে বেরিয়ে গেল। তার আচরণ ছিল ঠিক যেন ঘুমের ঘোরে হাঁটার মতো, বা কেউ যেন তাকে অদৃশ্য কোনো সুতোয় টানছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? সে তার ব্যাগ, দরকারি জিনিসপত্র, এমনকি নিজের জুতো জোড়াও ফেলে রেখে গেছে। ঘুটঘুটে অন্ধকারে খালি পায়ে কেউ কি একা গহীন জঙ্গলে হেঁটে যায়? অবভিয়াসলি না, যদি না সে নির্দিষ্ট কোনো গন্তব্যে যায় বা তাকে যেতে বাধ্য করা হয়। সকালের দৃশ্যটা ছিল আক্ষরিক অর্থেই ভয়ঙ্কর। পুরো দলটা পাগলের মতো নদীর ধারে পাহাড়ি ঢালে তন্ন তন্ন করে সোহেলকে খুঁজতে শুরু করল। গলা ফাটিয়ে ডাকাডাকি চলল চারপাশ কাঁপিয়ে। কিন্তু এই ছায়া অরণ্য থেকে কোনো উত্তর এলো না। পুরো জঙ্গলটা যেন এক অদ্ভুত মৃত নিস্তব্ধতার চাদরে ঢাকা ছিল। ছুটি কাটানোর মেজাজ তো ততক্ষণে উধাও। শুরু হলো আসল কাজ, তদন্ত এবং অদ্ভুত সব সূত্রের খোঁজ। অনু, রিয়াদ আর তাহরিম খুব দ্রুতই বুঝে গেলেন যে এটা আর কোনো সাধারণ ট্যুর নেই। ইনভেস্টিগেশন শুরু হতেই একের পর এক অদ্ভুত সূত্র সামনে আসতে লাগল। তাঁবুর ঠিক বাইরেই পাওয়া গেল বিশাল আকারের কিছু পায়ের ছাপ, যেগুলো আবার এমনভাবে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে যেন কেউ ইচ্ছে করেই প্রমাণ গায়েব করতে চাইছে। শুধু তাই নয়, পাওয়া গেল অদ্ভুত কিছু পাতা, যেগুলো এই জঙ্গলের স্বাভাবিক উদ্ভিদ তো নয়ই, উল্টো সেই পাতাগুলোর গায়ে লেগেছিল গাঢ় রঙের এক রহস্যময় রাসায়নিক মিশ্রণ। এই অদ্ভুত নিদর্শনগুলো ঘেটে রিয়াদ আর তাহরিম একটা ব্যাপারে নিশ্চিত হলেন, সোহেল যে শুধু জঙ্গল দেখতে গিয়ে হারিয়ে গেছে তা কিন্তু নয়। সে হয়তো বিশেষ কোনো জিনিসের খোঁজে ছিল, কিংবা আরও ভয়ঙ্কর কিছু, হয়তো বিপজ্জনক কারো সাথে দেখা করতেই সে অন্ধকারে পা বাড়িয়েছিল। আর ঠিক এখানেই সামনে এসে দাঁড়ায় সবচেয়ে বড় আর খটকা লাগা প্রশ্নটি। কেন সোহেল একা বেরিয়েছিল? ঠিক কিসের টানে সে ওই ঘুটঘুটে অন্ধকার জঙ্গলে নিজের ইচ্ছায় হারিয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য, বিশ্বাসঘাতকতার পরিণতি। আসল সত্যটা জানলে রীতিমতো শিউরে উঠতে হয়। এই জঙ্গল শুধু যে প্রাকৃতিক রহস্যে ঘেরা তা নয়, এটা মানুষের ভেতরের চরম লোভেরও একটা বড় আয়না। সোহেল আসলে ছায়া অরণ্যের কোনো অদৃশ্য বা অতিপ্রাকৃত শক্তির শিকার হয়নি, বরং সে নিজেই ছিল একজন বিশ্বাসঘাতক। নিজের দলের মানুষদের জঙ্গলে হারিয়ে ফেলার জন্য সে আগে থেকেই কিছু গুন্ডার সাথে মোটা অঙ্কের টাকার বিনিময়ে হাত মিলিয়েছিল। পুরো ব্যাপারটা ছিল লোভ আর ফাঁদের এক অদ্ভুত খেলা। একদিকে সোহেলের লোভ, টিমের সাথে বেইমানি করার পর সে হয়তো গুন্ডাদের কাছে আরও বেশি টাকার দাবি করে বসেছিল। আর অন্যদিকে ছিল গুন্ডাদের ছক। তারা ভাবল সোহেল তো এখন তাদের জন্যই একটা বড় ঝুঁকি, তাই তাকে চিরতরে সরিয়ে ফেলাই সবচেয়ে নিরাপদ। ভয়ঙ্কর সব অপরাধীদের সাথে গহীন জঙ্গলের ভেতর এই যে ডাবল ক্রস করার খেলা, এটাই সোহেলের জীবনের সবচেয়ে বড় আর শেষ ভুল প্রমাণ হল। এর পরের দিন যখন সোহেলের নিথর দেহটা পাওয়া গেল, তখন আর কোনো সন্দেহই রইল না। আঘাতের ধরন, মাটিতে ধস্তাধস্তির চিহ্ন আর পায়ের ছাপগুলো একদম স্পষ্ট করে দিচ্ছিল এটা কোনো বন্য প্রাণীর আক্রমণ নয়, এটা সরাসরি মানুষের হাতের কাজ। খুব ঠান্ডা মাথায় করা একটা খুন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং শুরু হলো নতুন এক অধ্যায়, কালো বাক্স ও নতুন রহস্য। পুলিশ এলো, তদন্ত হলো, গুন্ডারও ধরা পড়ল। দৃশ্য তো মনে হলো খুনের তো কিনারা হয়েই গেছে, কিন্তু আসল রহস্যের দরজা কেবল খুলতে শুরু করেছিল তখন।
সোহেলের লাশের কাছে তার কাঁধের একদম কাঁচ ঘেঁষে পাওয়া যায় ছোট্ট একটা কালো বাক্স। মনে হচ্ছিল মরার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত সে ওই বাক্সটাকে নিজের জীবনের চেয়েও শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল। আর এই একটা বাক্সই এই পুরো সাধারণ ক্রাইম সিনটাকে এক বিশাল অন্ধকার রহস্যের জালের সাথে জুড়ে দিল। বাক্সটা ছিল অস্বাভাবিক রকমের ভারী, মানে ভেতরে নিশ্চিতভাবেই ধাতব কিছু একটা ছিল। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার হলো এর বাইরের খোদাই করা প্রতীকটা। ঠিক এই একই প্রতীক এর আগে সেন্ট্রাল ম্যানশন কেসের সেই অন্ধকার দরজায় আর আয়না জগতের ভাঙা কাচের টুকরোয় দেখা গিয়েছিল। ব্যাপারটা বুঝতে পারছেন? এই একটা সূত্র আগের সমস্ত অমীমাংসিত কেসকে এক সুতোয় গেঁথে ফেলল। বাক্সটা খোলার পর ভেতরে পাওয়া গেল ভাঁজ করা একটা ছোট্ট কাগজ, আর সেই কাগজে খুব স্পষ্টভাবে যেন সতর্ক করে দেওয়ার জন্যই লেখা ছিল একটা হিমশীতল বার্তা। ছায়া অরণ্য থেকে যারা ফিরে আসে সবাই ঠিক একই মানুষ হয়ে ফেরে না। এবার একদম শেষ মুহূর্তের দৃশ্যটা একবার কল্পনা করা যাক। জঙ্গলের বাইরের বাতাস হঠাৎ একদম থেমে গেছে, ক্যাম্পফায়ারের আগুন নিভু নিভু। আর ঠিক সেই মুহূর্তে অনেক দূর থেকে নদীর ওপার থেকে ভেসে এলো একটা নৌকার শব্দ, যেখানে আদতে কোনো নৌকা থাকার কথাই নয়। জলের উপর দিয়ে একটা অদ্ভুত ছায়া যেন খুব ধীর গতিতে নিঃশব্দে এগিয়ে আসছে, যা আমাদের আজকের এই আলোচনার সবচেয়ে বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ওই জমাট অন্ধকারে কে বা কি ধেয়ে আসছে তাদের দিকে? এই ছায়া অরণ্যের রহস্য আর এই অদ্ভুত প্রতীকগুলো আসলে আমাদের কোন বিপদের ইঙ্গিত দিচ্ছে? উত্তর যাই হোক না কেন, একটা বিষয় নিশ্চিত, ছায়া অরণ্যের আসল খেলা তো মাত্র শুরু হলো।